মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ঈশান সারা রাত চেষ্টা করেও রাত্রিকে ফোনে পেল না। এইবার ঈশানের খারাপ লাগতে শুরু করলো। শুধু শুধু রাত্রি ওকে সামান্য একটা ব্যাপারে ভুল বুঝছে, অথচ সেই ভুলটা শুধরে দেওয়ার কোনো উপায়ও নেই। মন খারাপ নিয়ে ঈশান ঘুমোতে গেল। লাইট অফ করে বিছানায় শুতেই আগের রাতের কথা মনে পড়ল। সেই অশরীরী ছায়ামূর্তি সম্বিতের ঘরে আসা, ঈশানের মাথায় হাত রাখা। ওই মুহূর্তগুলো ওর যত মনে পড়ছে ততই ওর অস্বস্তি বাড়ছে। ঈশান কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। একটা অদ্ভুত গা ছমছমে ভাব তাকে ঘিরে ধরেছে। ঈশান আলোটা জ্বালিয়ে ঘরের বাইরে চলে গেল। একটা সিগারেট ধরালো। আজ রাতটা একা থাকতে ওর একটু ভয় ভয়ই করছে। অথচ এত বড় শহরে সম্বিত ছাড়া ওর খুব একটা কাছের কোনো বন্ধু নেই যাকে এরকম একটা সময় ও কাছে এসে থাকতে বলবে। সম্বিতের এখন যা মানসিক অবস্থা, তাতে আজকাল ও সম্বিতের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারে না। ঈশান আরও একবার রাত্রিকে ফোন করল। উফ, আবারও ফোনটা বেজে গেল। ঈশান দেখল ঘড়িতে প্রায় 2টো বাজে। এই সময় রাত্রি অনলাইন থাকে, ওরা দুজনে একসঙ্গে গল্প করে। কিন্তু আজ রাত্রির সোশ্যাল মিডিয়া ও অফলাইন। ঘরের আলোটা জ্বালিয়ে রেখে ঈশান সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। ভোর রাতের দিকে ওর একটু চোখ লেগে এলো। হঠাৎ একটা ফোনে ওর ঘুম ভাঙল। ঈশান ফোনের দিকে তাকিয়ে দেখল রাত্রির ফোন। তাড়াতাড়ি ফোনটা তুলল। হ্যালো হ্যালো, কাল থেকে তোমাকে ফোন করে যাচ্ছি। কি হয়েছে তোমার? উল্টো দিকে সব চুপচাপ, কোনো কথা নেই। ঈশান আবার বলল, কি হলো, রাগ করেছ? জানি আমি দেখা করতে যাব বলেও দেখা করতে পারিনি, ফোনটাও ধরতে পারিনি। আমার ভুল হয়েছে রাত্রি, আই এম সরি। কিন্তু কারণটা একবার শোনো। এবার রাত্রি বলল, আমি কারণটা জানতে চাই না ঈশান, শুধু একটা কথা জানতে চাই, তুমি সত্যিটা কেন লুকোচ্ছ? আমি কিচ্ছু লুকোচ্ছি না, তোমাকে সবটা খোলাখুলি বলতে চাই, বিশ্বাস করো। সেই সময়টুকু অন্তত দাও। ও, গতকাল সারা দিন সারা রাত, তারপরেও তুমি আমাকে সবটা বলার সময় পাওনি। সত্যি সময় পাওনি না আমায় বলতে চাওনি? দুটোই। মানে এত কম সময়ে তোমায় ফোনে সবটা বোঝাতে পারতাম না, তাই ফোনে কিছু বলতে চাইনি। যা বলবার ফোনেই বলো। তুমি কাল থেকে আমার সঙ্গে যা করেছো সেটার কোনো এক্সপ্লেনেশন না পেলে স্বপ্নেও ভেবো না আমি তোমার সঙ্গে হঠাৎ করে দেখা করতে চলে যাব। ঈশান এগুলোর জন্য প্রস্তুতি ছিল। ও জানতো রাত্রি ওকে সন্দেহ করছে, তাই স্বাভাবিকভাবেই ভুল বুঝবে। ঈশান বলতে শুরু করলো, রাত্রি প্লিজ একবার আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সবটা খুলে বলছি। রাত্রি এবার একটু কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে আমি ভালোবেসে বিশ্বাস করেছিলাম ঈশান, গতকাল সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছ। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। আমি জানি আমি দেখা করতে গেলে তুমি আবার আমাকে কিছু একটা বুঝিয়ে দেবে, কিন্তু আমার কাছে এখন সবটা পরিষ্কার। তুমি অফিসে বলে বেরিয়েছিলে সারাদিন ব্যস্ত থাকবে, অথচ তোমার বাড়ির ঠিকানায় গিয়ে দেখলাম তুমি বাড়িতে নেই। জানো তুমি, আমি পরদিন ভোরবেলাতেও তোমার বাড়ি গিয়েছিলাম, তুমি সারা রাত বাড়ি ফেরোনি। যার সঙ্গে কাল সারাদিন সারা রাত ব্যস্ত ছিলে, সকালবেলা তোমার ফোনে আমি তার গলা পেয়েছি। আমার সঙ্গে ডাবল গেম খেলো না ঈশান। যদি সত্যি সেই মেয়েটাকে ভালোবাসো, তোমার অন্য কোনো সম্পর্ক থাকে, তাহলে সেটা আমাকে সরাসরি বলে দাও। আমি এতটা দুর্বল মনের মেয়ে নই যে এতে সুইসাইড করে বসবো। শেষ কথাটা ঈশান চমকে উঠল। সুইসাইড? আরে সুইসাইড করার কথা আসছে কেন রাত্রি? বলেও কোনোদিন এসব কথা আর বলবে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। সামান্য ভুল বোঝাবুঝি থেকে কোনো দিন এত বড় স্টেপ নেওয়ার কথা ভাববে না। বলো বলো, কথা দাও আমাকে। ঈশানকে এইভাবে কথাগুলো বলতে শুনে রাত্রি এবার কেমন যেন ঘাবড়ে গেল। সুইসাইডের কথায় তুমি এরকম করে উঠলে কেন?
কারণ আমি দেখেছি একটা মৃত্যু কিভাবে আর 5টা জীবনকে শেষ করে দেয়। রাত্রি, তুমি আমাকে প্রমিস করো এক্ষুনি এরকম কোনো কাজ কোনো দিন করা তো দূরের কথা, মনেও আনবে না। তার আগে তুমি প্রমিস করো আমাকে সত্যিটা বলবে, উল্টোপাল্টা কথা বলে ভুল বুঝিয়ে দেবে না। আমি তোমাকে সত্যিটাই জানাতে চাই। আজ অফিস ছুটি, আমার ফ্ল্যাটে চলে এসো। আর হ্যাঁ, এখানেই লাঞ্চ করবে, তোমার জন্য রান্না করে রাখছি। কিন্তু ঈশানের সঙ্গে কথা বলে রাত্রির রাগ কিছুটা কমল। ও ফোন রেখে দিল। রাত্রির সঙ্গে কথা বলতে পারা ঈশানেরও বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। ঈশান বাজারে গেল, রাত্রির জন্য নিজে হাতে তার পছন্দের রান্না করল। 12টা নাগাদ ঈশানের ফ্ল্যাটের কলিং বেল বাজল। নিশ্চয়ই রাত্রি। ঈশান তাড়াতাড়ি দরজা খুলে দেখল স্মিতা দাঁড়িয়ে। ঈশান একটু বিরক্তই হলো। একটু পরে রাত্রি আসবে, এখন আবার স্মিতা এই ফ্ল্যাটে আসার কি দরকার ছিল? কি হলো, তুই এখানে? দাদা ঠিক আছে তো? স্মিতা ঘরে ঢুকে এলো। এক গ্লাস জল দেবে ঈশানদা? কথাটা বলে ঈশানের ঘরের সোফায় বসে পড়ল। ঈশান তাড়াতাড়ি জল আনতে গেল। মনে মনে ভাবল রাত্রি আসার আগে যেভাবেই হোক ওকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। রাত্রি যদি এসে দেখে ঘরে স্মিতা আছে, তাহলে কোনো কিছু ভালো করে বোঝাবার আগেই আবার ঈশানকে সন্দেহ করবে। ঈশান স্মিতাকে জল এনে দিল। স্মিতা এক নিঃশ্বাসে জলটা শেষ করে বলল, আমার আর কিচ্ছু ভালো লাগছে না ঈশানদা, আর সহ্য করতে পারছি না। আমি জানি তুমি হয়তো এসবে বিশ্বাস করো না, তবু আমাদের সঙ্গে প্রতিদিন যা ঘটছে, তারপর অবিশ্বাসও করতে পারছি না। একটু খুলে বলবি কি হয়েছে? আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। সেদিন রাতে তোমার সঙ্গে যা ঘটেছে সেটা তো তোমার মনে আছে। ঈশান সেই রাতটা চাইলেও ভুলতে পারবে না। স্মিতা বলতে থাকলো, শুধুমাত্র রাতেই আগে আসতো, এখন দিনের বেলাতে উপদ্রব শুরু হয়েছে। তুমি বিশ্বাস করবে না ঈশানদা, আজকাল অমৃতাদি যখন তখন বাড়িতে আসা যাওয়া করছে। 1 মিনিটও স্বস্তিতে বসতে পারছি না। বাড়িতে ভূতের উপদ্রব দূর করার জন্য কি করা যায় বলো তো? ঈশান এরকম সমস্যায় আগে কখনো পড়েনি, এসব ব্যাপারে ও কিছুই জানে না। স্মিতা বলতেই থাকলো, কারোর সঙ্গে এই নিয়ে আলোচনাও করতে পারছি না, লোকে কি না কি ভাববে। এমনিতেই দাদাকে লোকে মানসিক রোগী ভাবে, আমিও যদি এসব বলতে শুরু করি তাহলে যা ওবা পাড়ায় 2-1 জন আমাদের খোঁজখবর রাখে সেটুকু আর রাখবে না। ঈশান বলল, তুই এক কাজ কর, সম্বিতের ডাক্তারের সঙ্গে একবার কথা বল। সমস্যাটা যদি দাদার একার হতো তাহলে তো ডাক্তারকে না হয় বলা যেত। এখন তো দেখতে পাচ্ছ তুমি, আমরা সবাই অমৃতার দিকে ফিল করছি। ঈশান বলল, আমার মনে হচ্ছে সম্বিতের সঙ্গে থাকতে থাকতে তোরও কোনো রকম সমস্যা হচ্ছে। স্মিতা এবার রেগেই গেল, বলল, তার মানে তুমি কি বলতে চাও সেদিন রাতে তুমি যা দেখেছো সেটাও তোমার চোখের ভুল? দাদার সঙ্গে থেকে আমার যদি সমস্যা হয় তাহলে তো সেই একই সমস্যা তোমারও হচ্ছে, তাই না? ঈশান খানিক চুপ করল। স্মিতা নিজেকে একটু শান্ত করে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে অমৃতাদি আমাদের কিছু বলতে চাইছে ঈশানদা, কিন্তু পারছে না। প্লিজ প্লিজ কিছু একটা করো ঈশানদা। ঈশানের খারাপই লাগলো, কিন্তু স্মিতাকে ও সত্যি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। ঈশান বার কয়েক ঘড়ির দিকে তাকালো, রাত্রির আসার সময় হয়ে যাচ্ছে। ও বলল, একটা উপায় হতে পারে যদি তোরা এই ফ্ল্যাটটা চেঞ্জ করে অন্য কোথাও রেন্ট নিস। স্মিতা মুচকি হাসল, তারপর বলল, বাড়ি পাল্টালেই অমৃতা দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে ভাবছো? ঈশান স্মিতাকে বাড়ি পাঠানোর জন্য একটু জোর করেই বলল, ঠিক আছে তুই এখন যা, আমি বিকেলে আসছি। সম্বিতের সঙ্গে অনেকদিন ভালো করে কথা হয়নি, বিকেলে গিয়ে এই নিয়ে ডিটেলসে কথা হবে। ঠিক এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। ঈশান গিয়ে দরজা খুলে দেখল রাত্রি ঘরে ঢুকে প্রথম যেটা দেখল সেটা হলো ঈশানের সোফায় বসে থাকা স্মিতা।
রাত্রি গট গট করে ভেতরে ঢুকে এলো। স্মিতাকে দেখেও কিছু একটা বলতে যাবে, তার আগেই ঈশান দেখলো স্মিতার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কিছু একটা দেখেও যেন প্রচণ্ড ভয় পেয়েছে। রাত্রি বলল, আমি বোধহয় অসময়ে এসে তোমাদের বিরক্ত করলাম। ঈশান কি বলবে বুঝতে পারছে না। রাত্রিকে শান্ত করবে নাকি স্মিতাকে চলে যেতে বলবে। ঈশান কিছুটা হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকলো। রাত্রি চলে যেতে গেল, যাওয়ার আগে বলল, বাই ঈশান, চিন্তা করো না, তোমায় আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। ঈশান রাত্রির হাত ধরে থামাতে গেল। হঠাৎ একটা চিৎকারে ওরা দুজনেই থতমত হয়ে গেল। ওরা দেখলো স্মিতা কেমন যেন কাঁদতে শুরু করেছে। ওর মুখ থেকে একটা গোঙানির শব্দ বেরোচ্ছে। ঈশান স্মিতাকে কিছু বলতে গেল, বলতে পারল না। হঠাৎ স্মিতা আতঙ্কে চিৎকার করে উঠল। ওর হাত থেকে স্টিলের গ্লাসটা মেঝেতে পড়ে গেল। স্মিতা আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। কেউ কিছু বলার আগেই ওখান থেকে বেরিয়ে চলে গেল। ঈশান অবাক হয়ে গেল। ওর থেকেও বেশি অবাক হয়ে গেল রাত্রি। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ ওদের দুজনের কেউই কোনো কথা বলতে পারল না। একটু ধাতস্থ হয়ে রাত্রি ঈশানকে বলল, মেয়েটা কে? আমাকে দেখে ওরকম চিৎকার করে চলেই বা গেল কেন? ওকে দেখে তো মনে হলো কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। ঈশানের কাছে রাত্রির প্রশ্নের কোনো উত্তর নেই। ঈশান নিজেও জানে না স্মিতা রাত্রিকে দেখে ওইভাবে আতঙ্কিত হয়ে ঘর থেকে চলে গেল কেন। ঈশান রাত্রিকে হাত ধরে টেনে এনে ঘরে বসালো। ঈশান বলল, আমি তোমাকে সবটা খুলে বলছি, প্লিজ রাত্রি, এমনিতেই খুব টেনশনে রয়েছি, সব কিছু আরও কমপ্লিকেটেড করে দিও না প্লিজ। রাত্রি বলল, আমি সব কিছু কমপ্লিকেট করে দিচ্ছি? আমি তো বরং তোমার মধ্যে করে কিছু বুঝতে পারছি না। কি ভাবছো, কি করছো, আমাকে একটু খুলে বলো। ঈশান এবার রাত্রিকে সবটা বলতে শুরু করলো। সম্বিত 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 আমার বন্ধু, অনেক ছেলেবেলার বন্ধু, যাকে দেখলে ওটা সম্বিতের বোন। ওদের বাড়িও মুর্শিদাবাদে। ওরা আমার বাবার বন্ধুর ছেলে মেয়ে। কলকাতায় এসে তোমার সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই ওদের কলকাতার ফ্ল্যাটে আমার যাতায়াত। অচেনা এই শহরে ওরাই আমার একমাত্র পরিচিত। সম্বিত ছাড়া এখানে আমার আর কোনো বন্ধু নেই। হঠাৎ সম্বিতের জীবনে একটা দুর্ঘটনা ঘটে। সম্বিতের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ওদের মধ্যে কি হলো জানি না, মেয়েটি সুইসাইড করলো। তারপর থেকেই সম্বিত একেবারে একটা অন্য মানুষ। ও মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছে। চারপাশের জগৎ সম্পর্কেও ওর কিছুই খেয়াল থাকে না, জানো। নিজের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। সেই দুনিয়াতেই ও বাঁচে। মাঝে মাঝে এদিক ওদিক চলে যায়। গতকাল সেই রকমই সম্বিত হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যায়। স্মিতা ওকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে ফোন করে। ওই অবস্থায় আমি কোনো রকমে অফিসের কাজ সামলে ওদের বাড়ি গেলাম। তারপর সেখান থেকে থানায় সম্বিতের নামে মিসিং ডায়েরি করলাম। বিশ্বাস করো, স্মিতা আমায় ছোট বোনের মতন আবদার করে বলল যদি কাল রাতে ওর ফ্ল্যাটে থেকে যাই। এই অবস্থায় স্মিতাকে আমি না করতে পারিনি। ওদের বাড়িতে রাতে থেকেই গেলাম। সকালে সম্বিতকে পাওয়া গেল। তারপর আমি অফিসে গিয়ে শুনলাম তুমি অফিসে আমার খোঁজ করতে গিয়েছিলে। ওখান থেকেই আমার বাড়ির ঠিকানা নিয়েছো। আমি তখনই বুঝতে পেরেছি তুমি এইখানে আমাকে খুঁজতে আসবে। তোমার সবটা না বলতে পারার জন্য আমারও খারাপ লাগছিল, কিন্তু সত্যি এতগুলো কথা তোমাকে ফোনে কি করে বুঝিয়ে বলতাম বলতো। তাই আমি ইচ্ছে করেই তোমার ফোনটা ধরিনি। ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে, কিন্তু তুমি যে আমাকে এতটা ভুল বুঝতে পারো, আমাকে সন্দেহ করতে পারো, এটা আমি আশা করিনি। এই অবধি বলে ঈশান থামল। রাত্রিকেও সবটাই সত্যি বলল। শুধু অমৃতার মৃত্যুর পেছনে ওর কি ভূমিকা, সেটা ইচ্ছে করেই লুকিয়ে গেল। রাত্রি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারল না ঈশান ওকে যে গল্পটা বলছে সেটা আদৌ সত্যি কিনা। রাত্রি বলল, আমি সব বুঝলাম, কিন্তু এই স্মিতা মেয়েটি তোমাকে রাত্রিবেলা থেকে যেতে বলল, আর তুমিও একটা ফাঁকা বাড়িতে ওই মেয়েটার সঙ্গে থেকে গেলে। আমার খুব অদ্ভুত লাগছে ঈশান। আমাকে তোমার এই ব্যাপারটা জানানো উচিত ছিল। তোমার যে সম্বিত নামে কোনো বন্ধু আছে আর তার সঙ্গে যে এরকম কিছু ঘটেছে, এটা আমাকে লুকিয়ে যাওয়ার কি দরকার ছিল? ঈশান বলল, এই নিয়ে আমাদের আগে কখনো কথা হয়নি, তাই তোমাকে আলাদা করে আর জানানোর কোনো কথা মাথায় আসেনি। রাত্রি, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না, বরং আরও একটা ঘটনা ঘটেছে।
যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। রাত্রি একটু রাগ দেখিয়েই বলল, আরও কিছু বলার আছে তোমার? কাল না হয় ওর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তুমি ওদের বাড়িতে ছিলে। আজ সকালে ও কী করতে এসেছিল? ঈশান যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। ও ভেবে উঠতে পারল না যে অমৃতার অশরীরী আত্মার কথা রাত্রিকে জানানোটা ঠিক হবে কিনা। কিন্তু সেটা না বলেও তো উপায় নেই, নইলে রাত্রির সন্দেহ দূর হবে না। ঈশান বলল, শোনো, তোমাকে এখন যেটা বলতে যাচ্ছি সেটা হয়তো তোমার পুরোপুরি বিশ্বাস হবে না, কিন্তু তুমি বিশ্বাস করো বা নাই বা করো, আমি এতটুকু বাড়িয়ে বলছি না রাত্রি। সেদিন রাতে আমি যখন সম্বিতের ঘরে শুয়েছিলাম, হঠাৎ মাঝরাতে দেখি একটা অশরীরী ছায়ামূর্তি ঘরে হাঁটছে, কোনো একটা মেয়ে। আমি ভয়ে চোখ বুজে ফেলি। মেয়েটা তার ঠান্ডা হাত আমার কপালে ঠেকায়। ওটা কোনো মানুষের হাত ছিল না রাত্রি, আমি কোনো স্বপ্নও দেখিনি, সবটা আমার সজ্ঞানে হয়েছে। আমি স্মিতাকে ডেকে সবটা বললাম। স্মিতা যা বললো সেটা শুনলে তুমিও কেঁপে উঠবে ভয়ে। সম্বিতের ঘরে নাকি প্রতি রাতে অমৃতার অশরীরী আত্মা আসে, এমনকি সম্বিত নাকি অমৃতার সঙ্গে কথাও বলে। এইবার রাত্রি হেসে উঠল। তুমি কি ভাবছো তোমার এসব ফালতু আজগুবি গল্প আমি বিশ্বাস করব? সম্বিতের বাড়িতে রাত্রিবেলা তুমি ভূত দেখেছ? গল্প নয় রাত্রি, আমি সত্যি বলছি। আজ সকালে স্মিতা এটাই বলতে এখানে এসেছিল। আগে অমৃতা শুধু রাত্রিবেলা দেখা দিত, এখন নাকি সারা দিন ওদের বাড়িতে নানা রকম ভৌতিক কাণ্ড হচ্ছে। তোমার মতো আমিও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন রাতের ওই ঘটনার পর থেকে আমি ব্যাপারটাকে অস্বীকার করতে পারছি না। রাত্রি হাসতে হাসতে বলল, সম্বিতের গার্লফ্রেন্ডের সুইসাইড পর্যন্ত ঘটনা ঠিকঠাক সাজিয়েছ, কিন্তু পরের ভূতের গল্পটা খুব বোকা বোকা। তার চাইতে বলো না স্মিতা নামের ওই মেয়েটার সঙ্গে তুমি রিলেশনে আছো। আজ তোমাকে আর ওই মেয়েটাকে আমি রেড হ্যান্ডেড ধরে ফেলেছি ঈশান, তাই এখন আমাকে উল্টোপাল্টা বুঝিয়ে এড়িয়ে যেতে চাইছো। এনাফ ইজ এনাফ ঈশান। একদমই না রাত্রি, ও আমার ছোট বোনের মতন, ওর সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক নেই। আর তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না, যদি স্মিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতো, আর আমি যদি জানতাম স্মিতা সকালে আসবে আমার বাড়িতে, তাহলে কি আমি তোমাকে একই সময় বাড়িতে ডাকতাম? ঈশানের এই কথাটায় যুক্তি আছে ভেবে রাত্রি খানিক চুপ করে গেল। ঈশান এবার কথা ঘোরানোর জন্যই রাত্রিকে বলল, তোমার পছন্দের সব রান্না করেছি, চলো 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 খাবে চলো। দুপুরবেলা দুজনে একসঙ্গে খাওয়া সারল। ঈশানের কাল রাত থেকে অনেক ধকল গেছে, তার উপর গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বেডরুমে এসে ঈশান দেখল রাত্রি ফোন করতে ব্যালকনিতে গেছে, ফোনে কথা বলছে। বিছানায় এলিয়ে বসতেই ঈশানের চোখটা লেগে এলো। এমন সময় হঠাৎ করে কপালের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল, ঠিক অবিকল সেই স্পর্শ যা সেই রাতে ঈশান সম্বিতের ঘরে ফিল করেছিল। ঈশান মুহূর্তের মধ্যে চমকে উঠে বসল, দেখলো ওর পাশে রাত্রি দাঁড়িয়ে। কি হলো, ওইভাবে চমকে উঠলে? ঈশান হতবাক হয়ে রাত্রির দিকে তাকিয়ে থাকল, দেখলো রাত্রির হাতটা ওর কপালের উপর রাখা। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।